আচ্ছা, তাহলে ডাব্লিউটা কি আমি বুঝাইতে পারছি আপনারে? জি স্যার। যে আমার আমার কম্প্রেশন জোনও রড থাকবে, টেনশন জেনারেট। আমার, হ্যাঁ, টেনশন জোনও রড থাকবে। ঠিক আছে। এখন খালি রড নিচে বাড়ায় বাড়ায় দিলেই হয়ে যায় না। হ্যাঁ, আপনি দেখেন যে আপনার কিন্তু নেগেটিভ জোনে মোমেন্ট থাকে হচ্ছে 1/9 ডাব্লিউ স্কোয়ার। মনে করেন একটা যদি সিঙ্গেল স্প্যান হয়, এগুলো তো স্প্যান অনুযায়ী চেঞ্জ হয়, তারপর আমি ধরতেছি পজিটিভ জোনে মোমেন্ট 1/14 ডাব্লিউ স্কোয়ার। আচ্ছা, তাহলে এই জায়গায় যে উপরে রড লাগবে আর এই জায়গায় যে নিচে রড লাগবে, এটা কি কম লাগবে না? এখানে জি যেহেতু স্যার। মোমেন্ট কম, তাহলে রড কি কম লাগবে না এখানে? জি স্যার। আর গুড়ার দিকে, কলামের গুড়ার দিকে কি আমার রড টপের দিকে বেশি লাগবে না? জি স্যার। কিন্তু দেখবেন সমান, অনেকে দেখবেন সমান বা কোনো হিসাব কিতাব নাই দিয়ে দিছে। ঠিক আছে, কিন্তু যে হিসাব কিতাব করতেছে না, হ্যাঁ, যে বিল্ডিং এর রিস্ক কে ফালাইতেছে, সে কিন্তু কিছু বুঝতেছে না। তো আলটিমেটলি কিন্তু আমি যে বটমের রড যে বেশি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, সেটাতে একটা ঝামেলা তৈরি হচ্ছে। এখন আপনি বলবেন যে স্যার, তাহলে তো তারা এই যে তিনটার ধারণ ক্ষমতার জায়গায় তারা চারটা রড বটমে দিয়ে দিল, কিন্তু বিল্ডিং তো ভাঙা পড়তেছে না। ঠিক আছে না? আপনি বলবেন না এরকম? সময় হয়তো স্যার ভেঙে পড়বে স্যার। না, ভেঙে পড়তেছে না, কারণ হচ্ছে দেখেন আপনার কিন্তু আসলে টেকনিক্যালি এমনিতেই ডাবলি করে ফেলি। কারণ আমার রিং বাঁধার জন্য আমার কিন্তু উপরে দুইটা রড এক্সট্রা দিতেই হয়। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন যদি আমার তিনটা রড লাগতো, তিনটা রড যদি আমি এক্সট্রা হয়ে যেত, তখন কিন্তু আমার এখানে আবার একটা রড দিতে হইতো। বুঝতে পারছেন? কিন্তু জেনারেলি আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে বিল্ডিং এর স্প্যান গুলা হয়ে থাকে, অল্প স্প্যানের হয়ে থাকে, এটা কিন্তু আসলে দেখা যায় যে ওই যে উপরে যে দুইটা রড দিচ্ছি, এটা তো অটোমেটিকলি ডাবলি হয়ে যাচ্ছে। কারণ এই উপরের রড দুইটা না দিলে তো আমি এখানে রিং বাঁধতে পারতেছি না। চারটা রডে রিং বাঁধতে হয় না? আমি তো, না হলে আমি রিং বাঁধতে পারতেছি না। আমি কিন্তু আসলে সিঙ্গলি যদিও বলতেছি, কিন্তু তারপরেও কিন্তু আসলে আলটিমেটলি আমি আসলে এটাকে ডাবলি করে ফেলতেছি। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে আমরা পরবর্তীতে এখনো অঙ্কতে যাই, তাহলে আমরা বুঝতে পারবো আর কি। আর মোটামুটি বেসিক ধারণা চলে আসছে, এটা বুঝতে পারবো। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে এখন এই ডাবলি রিইনফোর্স বিমে আমরা সূত্রগুলা বলতেছি তো, এটাকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। এর একটা ডাবলি রিইনফোর্স বিম, এর যে উপরে যে কম্প্রেশন জন্য যে স্টিল দিছি, এটার নাম দিছি হচ্ছে এস প্রাইম। নিচেরটাকে যদি আমি এস বলতেছি, তাহলে এস এস এটা বললে তো দুইটাই এস হয়ে যাচ্ছে, বোঝা যাবে না। তাহলে নিচের স্টিল, টোটাল স্টিল, এই টোটাল স্টিলকে আমরা নাম দিছি হচ্ছে এস। ওকে। এই টোটাল স্টিলের মধ্যে আবার যদি হয় তিনটা হচ্ছে নর্মাল স্টিল, যে তিনটাকে আমি ব্যালেন্স করতে পারছি, এটাকে আমি নাম যদি দেই হচ্ছে S1। কি নাম দিতে পারি? S1। আর এক্সট্রা যে দুইটা স্টিল লাগতেছে, এটাকে আবার নাম দিলাম হচ্ছে S2। ঠিক আছে। তাহলে এই টোটাল এস বলতে আসলে কি বোঝাচ্ছে? S1 প্লাস S2। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তার সাধারণ ধারণ ক্ষমতা হচ্ছে তিনটা। এই সাধারণ ধারণ ক্ষমতা স্টিলকে বা সিংলি সিংলি ধারণ ক্ষমতা স্টিলকে আমরা বলতেছি S1। আর এক্সট্রা যেটা মোমেন্টের কারণে যে এক্সট্রা স্টিল গুলো আসছে, এটাকে বলতেছি S2। তো যাই হোক, S1 হোক S2 হোক, এটা বসতেছে তো নিচেই। এই কারণে এই দুইটার সামকে আমরা বলতেছি হচ্ছে টোটাল এস, নিচের মানে স্টিল, স্যার, মানে নিচে টেনশন তিনটা জোনের স্টিল। বসুক আর যে কয়টা বসুক স্যার, এটা স্যার AS1 হ্যাঁ, হবে না স্যার? হ্যাঁ, 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 যেটা যেটা আমি ক্যাপাসিটি অনুযায়ী আমি বাইর করবো আর কি। এটা আমার তিনটাই যে হইতে হবে তা না। এটা তো বিমের ডেপথের উপরে ডিপেন্ড করে। বিমের ডেপথ বেশি হইলে সে আরো বেশি স্টিলকে ধরে রাখতে পারে, জি তাই স্যার। না? জি। হ্যাঁ।
আচ্ছা, এখন আবার যেহেতু এখানে দুইটা দিচ্ছি, এখানেও দুইটা দিচ্ছি, ব্যালেন্স করতেছি, আমি জাস্ট এইভাবে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আর কি, যে কম্প্রেশন জোনে যে স্টিলটা দিচ্ছি এইটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে এস প্রাইম, স্টিল অন কম্প্রেশন জোন। ওকে। তো এখানে ইফেক্টিভ ডেপথ কাকে বলা হয়? ইফেক্টিভ ডেপথ বলা হচ্ছে একেবারে বিমের টপ থেকে এই যে দুই লেয়ারের স্টিল আমরা দিছি, দুই লেয়ারের স্টিলের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটাকে বলা হচ্ছে ইফেক্টিভ ডেপথ ডি। ওকে। বটমের বটমের দুই লেয়ারের স্টিলের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স। আর উপর থেকে এই যে উপরের লেয়ারের স্টিলের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটাকে তারা নাম দিচ্ছে হচ্ছে ডি প্রাইম। কি নাম দিছে? ডি ডি প্রাইম, প্রাইম। এটা মনে রেখেন। ওটাকে ইফেক্টিভ ডেপথ ডি। আর এখানে যে কম্প্রেশন স্টিল আছে তার ক্ষেত্রে ইফেক্টিভ ডেপথটাকে তারা নাম দিছে হচ্ছে ডি প্রাইম। ওকে। এখন চলে আসেন হচ্ছে এই সূত্রতে। এখানে এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছে। একটা হচ্ছে এই বিমটা, এই বিমটার উপরে কম্প্রেশন জোন, এবং সে অরিজিনালি যে কয়টা স্টিলকে ব্যালেন্স করতে পারে সেটা। আর এখানে এক্সট্রা যে স্টিল লাগতেছে নিচে, এবং এটার জন্য উপরে এক্সট্রা যে স্টিল লাগতেছে উপরে, এই দুইটার সাম দিয়ে তারা অ্যাকচুয়ালি মোমেন্ট ক্যাপাসিটি বাই করতেছে। তো সাধারণত সিঙ্গলি হিসেবে তার একটা মোমেন্ট ক্যাপাসিটি বাই করতেছে, এটার নাম দিচ্ছে MU1। আর ডাবলি হিসেবে যে মোমেন্ট ক্যাপাসিটি বাই করতেছে এক্সট্রার জন্য, এটার নাম দিচ্ছে হচ্ছে MU2। তাহলে টোটাল বিমের মোমেন্ট ক্যাপাসিটি হবে এই দুইটার সাম। টোটাল বিমের মোমেন্ট ক্যাপাসিটি হবে MN, বা নমিনাল মোমেন্ট, এটা হচ্ছে MN1। ও সরি, ইউ ওয়ান বলতেছি, MN1 হবে। সরি, এটা ইউ লেখা হয়েছে, MN হবে। MN1, MN2, এই দুইটার সামে হচ্ছে তার মোমেন্ট ক্যাপাসিটি সূত্র। তো এটা তো সিংলিশ সূত্র। সিংলিশ সূত্র আমরা জানি ফাই এস FYD মাইনাস A/2, এটা আমরা জানি ফাই এস। এখন এখানে এস বলা যাবে না, এস বলতে বোঝায় টোটাল স্টিল। এখানে টোটাল স্টিলকে আমি বলতেছি না, যে স্টিল টুকু সে ধারণ করতে পারে ওই কনক্রিট এরিয়া দিয়ে, উপরের কনক্রিট এরিয়া দিয়ে যে স্টিল টুকুকে সে আসলে ব্যালেন্স করতে পারে, এইটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে S1। ঠিক আছে। আচ্ছা, আম, এটাকে নাম দিছি। আচ্ছা, এখন আসি হচ্ছে এই এইখানে। এখানের ঘটনাটা হচ্ছে যে আমরা মোমেন্ট সাধারণত বাইর করি কিভাবে? মোমেন্ট বাইর করি হচ্ছে ফোর্স ইনটু তার মধ্যবর্তী ডিস্টেন্সের মাধ্যমে। তো আইদার সি ইনটু তার মধ্যবর্তী ডিস্টেন্স, এই দুইটা ফোর্সের মধ্যবর্তী ডিস্টেন্স, এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে জেড। সি ইনটু জেড অথবা টি ইনটু জেড করে আমরা এটার মোমেন্ট ক্যাপাসিটি বাইর করতে পারি। তো এইখানে সি ইনটু জেড করে আমরা মোমেন্ট ক্যাপাসিটি বাইর করি। ফোর্স ইনটু ডিস্টেন্স, ফোর্স ইনটু ডিস্টেন্স, যে কোনো একটা ফোর্সের সাপেক্ষে আমি মোমেন্ট নেই। মানে আমি এটার সাপেক্ষে যদি মোমেন্ট নেই তাহলে সি ইনটু জেড হবে, এটার সাপেক্ষে যদি মোমেন্ট নেই তাহলে টি ইনটু জেড হবে। তাহলে বটমের সাপেক্ষে আমি মোমেন্ট নিচ্ছি সি ইনটু জেড, তাহলে মোমেন্ট এইভাবে বের করা যায়। সি এর মান কত? সি এর মান হচ্ছে, সি হচ্ছে ফোর্স। আমরা জানি স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই ডি, এগুলো আগে দেখাই আসছে ওই যে ইয়েতে সিঙ্গলিতে, এই কারণে আর ডিটেলে দেখাচ্ছি না। আমরা জানি স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, তাহলে ফোর্স ইকুয়াল টু আমরা কি হয়ে যাবে, স্ট্রেস ইনটু এরিয়া, স্ট্রেস ইনটু এরিয়া। তাহলে এখানে যেহেতু কম্প্রেসিভ ফোর্স বলতেছি এটাকে, এই যে স্টিলটা নিচ্ছে যেটা আমি কম্প্রেশন জোরে দিচ্ছি, এটা কম্প্রেসিভ ফোর্স বলতেছি, তো কম্প্রেসিভ ফোর্স ইকুয়াল টু কি হবে? এফএস এরিয়া স্ট্রেস স্ট্রেস ইন্টু। ইনটু এরিয়া। আচ্ছা, তাহলে এই স্টিল যে স্ট্রেস নিতে পারে এটাকে আমরা নাম দিছি FS প্রাইম। হ্যাঁ, নিচেরটার নাম যদি FS দেই বা FY দেই, ওইটাও অ্যাকচুয়ালি FY এর কাছাকাছি, কিন্তু FS প্রাইম এটার নাম দিলাম। আর নিচেরটা উপরের স্টিলটার এরিয়া হচ্ছে AS প্রাইম। তাহলে এটা সূত্র হবে এস প্রাইম FS প্রাইম, এস প্রাইম FS প্রাইম, ঠিক আছে, ইনটু জেড। জেড হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি যদি এইখান থেকে এইখানের দূরত্বটাকে আমরা বলি হচ্ছে ডি, আর এখান থেকে এইখানের দূরত্বকে যদি আমি বলি হচ্ছে ডি প্রাইম, তাহলে জেড এর মান হচ্ছে ডি মাইনাস ডি প্রাইম। ঠিক আছে, এই টোটাল ডি থেকে এই ডি প্রাইমটা বাদ দিলে আমি এই দূরত্বটা পাবো, এটাকে বলছি জেড। তাহলে হয়ে যায় হচ্ছে ডি মাইনাস ডি প্রাইম। এই যে, তাহলে সূত্র হচ্ছে এস প্রাইম FS প্রাইম ডি মাইনাস ডি প্রাইম। আর এটা স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর হিসেবে
ফাই এখানে গুণ দেওয়া হয়। তো জি এটা না করে আমরা এখানে টোটাল মোমেন্ট পেয়ে গেলাম, এইটা যুগ এইটা। এটা তো সিঙ্গলির মতোই, এটা ডিটেইলে আমি বললাম না, যেহেতু আমি সিঙ্গলিতে বলছি এটা অলরেডি। তাহলে এই দুইটা যোগ করে আমার টোটাল মোমেন্ট, তাহলে আগে কিন্তু মোমেন্টটা সূত্র ছিল একবারে সোজা, এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু, তাই তো? কিন্তু এখন সূত্রটা কি হবে, এ একটু এক্সট্রা হবে, এটাও মনে রাখা সোজা, সিগনির মতোই, এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। আপনি এটাকে বলবেন এস ওয়ান এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু, প্লাস এক্সট্রা এই ডাব্লিউর জন্য তার মোমেন্ট ক্যাপাসিটি বাড়বে, এটা হচ্ছে এস প্রাইম এফ এস প্রাইম ডি মাইনাস ডি প্রাইম। এই যে এস প্রাইম এফ এস প্রাইম ডি মাইনাস ডি প্রাইম, এটা মনে রাখতে পারলেই হবে আর কি। এখন আমরা স্যার, এগুলো কি অঙ্কতে স্যার চলে যাব। আসবে স্যার, এই যে হ্যাঁ, কি দেখা যাচ্ছে? জি স্যার। হ্যালো, আচ্ছা, আসবে কি আসবে না আমি তো পড়াচ্ছি কেন, পড়াচ্ছি তো আসার জন্যই, এবং এটা তো কঠিন কিছু না। কঠিন কি? জি না স্যার। মানে সূত্রটা কোথা থেকে আসছে এটা জাস্ট জানাইলাম আর কি। ঠিক আছে, এ প্রমাণ আসতে পারে যে ডাব্লিউ রিইনফোর্স বিমের জন্য মোমেন্ট ক্যাপাসিটির ডিরাইভেশনটা লেখেন, তখন এই জিনিসগুলো লেখে জাস্ট খালি প্রমাণ হিসেবে দিয়ে দিবেন, আর কিছু না। হুম। এখন এখানে একটা বিম দিয়ে দেওয়া আছে, এই বিমের বটমে একটা প্রবলেমে আমরা যাই, আচ্ছা। বটমে রিইনফোর্সমেন্ট দিয়ে দেওয়া আছে 6টা 9 নাম্বার বার, আর টপে রিইনফোর্সমেন্ট দিয়ে দিয়েছে 2টা 7 নাম্বার বার। হ্যাঁ, তো বলছে যে এটার মোমেন্ট ক্যাপাসিটি, আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি বাইর করেন। তো 2টা বার উপরে দিয়ে দিলেই যে আমাকে ধরে নিতে হবে এটা ডাবলি এরকম না, আগে বাইর করতে হবে নিচে আসলে ক্যাপাসিটি কত, নিচে আসলে ক্যাপাসিটি কত, ক্যাপাসিটি এই বিমটার অরিজিনাল সে কয়টা রড রাখতে পারে। সে যদি আহ, তার ক্যাপাসিটি হয় যদি 5টা রড রাখার, হ্যাঁ 5টা নাম্বার বার রাখার ক্যাপাসিটি হয়, এবং এখানে যদি আমি দিয়ে দিছি 6টা 9 নাম্বার বার, তাহলে এটা ডাবলি। ঠিক আছে, উপরেরটা আমার খেয়াল করার দরকার নাই আপাতত। ঠিক আছে, আর যদি নিচেরটা 6টা 9 নাম্বার বার বা আহ কি যেন ডাবলি, আর যদি এটার ক্যাপাসিটি থাকে 6টা 9 নাম্বার বার নেওয়ার, কিন্তু এখানে আপনি দেখলেন যে দিছে 6টা 9 নাম্বার বারই, তাহলে তো এটা দুইটাই যে অকেজো, মানে এটা আসলে আমাদের কোনো কাজে লাগতেছে না। ঠিক আছে, এটা বিভ্রান্ত করার মতো হইতে পারে, ছবি দেখলেই বা বলে দিলেই যে এটা ডাবলি হয়ে গেল তা নয়, এটা আমাকে চেক করে দেখতে হবে। আচ্ছা, এখন চেক কিভাবে করব? আচ্ছা, এই যে আপনার একটু খেয়াল করে দেখেন, একবার সহজ। প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রথমে র বের করতে হবে, র হচ্ছে রিইনফোর্সমেন্ট রেশিও, টোটাল বিমের সাপেক্ষে এই যে বটমের যে স্টিলটা আছে, এই বটমের স্টিল কত পার্সেন্ট আছে এটা বাইর করতে হবে। তাহলে এই রিইনফোর্সমেন্ট রেশিও বের করার সূত্র হচ্ছে র ইকুয়াল টু এস বাই বিডি, এই সূত্র দিয়ে রিইনফোর্সমেন্ট রেশিও বের করে। আচ্ছা, এস হচ্ছে নিচে কয়টা স্টিল আছে, 6টা 9 নাম্বার বার, 6টা 9 নাম্বার বার, একটা 9 নাম্বার বার এরিয়া হচ্ছে 1 ইঞ্চি স্কোয়ার, তাহলে 6টা 9 নাম্বার বার এরিয়া হচ্ছে 6 ইঞ্চি স্কোয়ার, তাহলে এস এর মান আমি পেয়ে গেলাম 6। আমি কি বুঝতে পারছি? এস এর মান আমরা পেয়ে গেলাম কত, 6। এখন বলবেন যে স্যার আমি 9 নাম্বার বার এরিয়া কই থেকে পাবো? এই যে নয় জি নাম্বার স্যার। বার বলতে বোঝায় তার ডায়ামিটার হচ্ছে 9/8, আমার যদি 7 নাম্বার বার হয় তার ডায়ামিটার হবে 7/8, আমার যদি 8 নাম্বার বার হয় তার ডায়ামিটার হবে 8/8। এখন ডায়ামিটার যদি জানি, তাহলে এরিয়া যদি বের করতে চাই, তাহলে পাই/4 ডি স্কোয়ার করে বের করতে পারি, ডি হচ্ছে ডায়ামিটার, 9/8 এখানে বসাই দিলাম, বসাই পাইলাম 0.9940 ইঞ্চি স্কোয়ার, মানে নিয়ার অ্যাবাউট 1 ইঞ্চি স্কোয়ার। তাহলে 9 নাম্বার বার এরিয়া হচ্ছে 1 ইঞ্চি স্কোয়ার, এইভাবে আমরা পাইছি। আমি কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এস আমি জানলাম, আর নিচে কি আছে, নিচে আছে বিডি, বি হচ্ছে বিমের উইডথ, বিমের উইডথ দিয়ে দেওয়া আছে 12 ইঞ্চি। ঠিক আছে, উপরে দিয়ে দেওয়া আছে, আমি যেহেতু জুম করছি বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বিমের উইডথ হচ্ছে 12 ইঞ্চি, আর ইফেক্টিভ ডেপথ
এটা 21.5 ইঞ্চি, এটা বলে দেওয়া আছে। যদি বলে দেওয়া না থাকে তাহলে টোটাল যদি হাইট বলে দেওয়া থাকে তার থেকে 4 ইঞ্চি বাদ দিয়ে দিবেন। 2 লেয়ারের রড থাকলে সাধারণত 4 ইঞ্চি বাদ দিয়ে দিতে হয়। 4 থেকে 4.5 ইঞ্চি বাদ দিলে আপনার মোটামুটি ইফেক্টিভ ডেপথ পাওয়া যায়। ঠিক আছে, যদি টোটাল হাইটটা দিয়ে দিতাম হচ্ছে এইটা হাইট হচ্ছে 24 ইঞ্চি, আমি ইফেক্টিভ বলে দিলাম না, তাহলে আপনি ধরে নিবেন ইফেক্টিভ ডেপথ হচ্ছে 24 - 4 ইকুয়াল টু 20 ইঞ্চি, এভাবে ধরে নেবেন। ওকে, ঠিক আছে। আর যদি দিয়ে দেওয়া থাকে একেবারে ডিরেক্টলি তাহলে তো আর দিয়ে দিল। তো এইভাবে করে আমরা রিইনফোর্সমেন্ট রেশিও পাইলাম হচ্ছে 0.0232। তারপরে এই উপরের যে রিইনফোর্সমেন্ট আছে সেইটা টোটাল বিমের সাপেক্ষে কত পার্সেন্ট আছে এটা আমরা বাইর করি। এটার নাম আমরা দিলাম হচ্ছে র প্রাইম। নিচের যে রড আছে সেইটা তার টোটাল ইয়ের সাপেক্ষে কত আছে সেটা বাইর করলাম, পার্সেন্টেজ বাইর করলাম। আর উপরের যে দুইটা রড আছে এইটা টোটাল বিমের সাপেক্ষে কত আছে, এটা র প্রাইম, এস প্রাইম বাই বিডি। ঠিক আছে, সেম ঘটনা। 1.2 12, 1.2 কই থেকে আসছে, এস প্রাইম হচ্ছে 2টা 7 নাম্বার বার, একটা 7 নাম্বার এরিয়া হচ্ছে 0.601, তারপর 0.6, তাহলে 2টা 7 নাম্বার এরিয়া হচ্ছে 1.2। এটা করে এটা বাইর করছি, যদিও এটা আমার কোনো কাজে আপাতত লাগতেছে না। ঠিক আছে, আবার এইটা হইলেই চলে। ওকে, তো এটা হচ্ছে মানে বর্তমান যে 6টা রড আছে তার রিইনফোর্সমেন্ট রেশিও। 6টা রড যদি থাকে তার এরিয়া সাপেক্ষে, তাহলে তার রিইনফোর্সমেন্ট রেশিও হচ্ছে র। এখন প্রকৃতপক্ষে সে কতটুকু ধরে রাখতে পারে এইটাকে বলা হচ্ছে তার অরিজিনাল রিইনফোর্সমেন্ট রেশিও বা ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও। ওকে, তো অরিজিনালি সে ওই যে সংখ্যা দিয়ে তো আর বুঝাবে না, বুঝাবে যে রিইনফোর্সমেন্ট রেশিও দিয়ে। ওকে, এটা কিন্তু সংখ্যা দিয়ে বুঝায় না। তাহলে এইখানে র ম্যাক্স এর সূত্র হচ্ছে আমাদের 0.85 বিটা 1 এফসি প্রাইম বাই এফ ওয়াই এপসাইলন ইউ প্লাস এপসাইলন টি। এপসাইলন ইউর মান হচ্ছে 0.003, এপসাইলন টি এর মান ধরবেন 0.004। আর এফসি প্রাইম প্রশ্নে দিয়ে দেওয়া থাকবে, এফ ওয়াই প্রশ্নে দিয়ে দেওয়া থাকবে। বিটা 1 এর মান এটা এফসি প্রাইমের উপরে যদিও ডিপেন্ড করে, আপনি ইয়ার ক্ষেত্রে ধরে নেবেন হচ্ছে 0.85 বিটা 1 এর মান। এখন দেখেন সে ম্যাক্সিমাম ধরে রাখতে পারে হচ্ছে যে স্টিলের পার্সেন্টেজ, এটা হচ্ছে 0.02064, এটা সিঙ্গলি হিসেবে সে কতটুকু ধরে রাখতে পারে। ঠিক আছে, আর এখন যে আমার বিমটা আছে সেই বিমটাতে যে রড দেওয়া আছে সেই রডের পার্সেন্টেজ হচ্ছে 0.0232। মানে দেখেন আমার ম্যাক্সিমাম যে পার্সেন্টেজটা তার চেয়ে এখানে রড বেশি আছে, ম্যাক্সিমাম যে তার ক্যাপাসিটি তার চেয়ে রড বেশি আছে। তাহলে ম্যাক্সিমাম ক্যাপাসিটির চেয়ে যদি রড বেশি থাকে তাহলে তো এটা ডাবলি। এটাকে এইভাবে আমরা লিখতে পারি, এখানে র ইজ গ্রেটার দেন র ম্যাক্স। ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও হচ্ছে আমার বর্তমান যে রিইনফোর্সমেন্ট রেশিও আছে, মানে এই 6টা রড দিয়ে এটা রিইনফোর্সমেন্ট রেশিও বেশি। তাহলে এইখানে এটা ওভার রিইনফোর্স বিম এবং এটা ডাবলি। তাহলে তার মোমেন্ট ক্যাপাসিটি বের করার জন্য আমার সূত্র হচ্ছে, সরি, মোমেন্ট ক্যাপাসিটি বের করার জন্য আমার সূত্র হচ্ছে S1 Fy d - A/2 S প্রাইম Fs প্রাইম d - D প্রাইম। এখন এখানে টোটাল এস আমি জানি যে টোটাল এস হচ্ছে 6টা 9 নাম্বার বার। এখান থেকে S1টা কোথা থেকে পাবো? S1টা আমি কোথা থেকে পাবো? S1টা হচ্ছে আমার এই যে টোটাল এস, এখান থেকে এস প্রাইমটা বাদ দিলে এটা হবে S1। তাহলে S1 যেটা আছে এটা হচ্ছে 4.8, এস প্রাইম তো আমরা জানি 1.2, এখানে সব জানি। এখন সূত্রে জাস্ট বসাই দিই, বসাই দিলে মোমেন্ট ক্যাপাসিটি পাই যাবো। এই যে সূত্রে বসাই দিলাম, বসাই দিলে মোমেন্ট ক্যাপাসিটি পাই যাবো। ঠিক আছে, এইটা কিপ ইঞ্চিতে আসছে, এটা ফিটে নেওয়ার জন্য 12 দিয়ে ভাগ করব, কিপ ফিটে চলে যাবে। ওকে, আর ফাই এর মান হচ্ছে 0.9। এখানে এ এর মানটা বের করতে হয়। এ এর মানটা সূত্র আমরা জানতাম, এস এফ ওয়াই ডিভাইডেড বাই 0.85 এফ সি প্রাইম বি। এখানেও সিমিলার, এস বলতে এখানে আসলে অ্যাকচুয়ালি S1। S1 যেটা এটাই হচ্ছে এই ঘটনাটা আর কি। S1, তাহলে S1 আমরা জানি, S1 কেমনে পাবো আমরা? S1 আমরা পাবো টোটাল এস থেকে এস প্রাইম বাদ দিয়ে দিলে আমরা S1টা পাই যাবো।
ঠিক আছে। আর যদি এটা দেখতাম যে যদি হইতো র স্মলার দেন রমেক্স, যদি এরকম হইতো, সলিউশন করতাম, সূত্র হয়ে যেত ফাই এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। ঠিক আছে, তার মোমেন্ট ক্যাপাসিটি বের করতে পারতাম, কিন্তু এটা যেহেতু ডাব্লিউ হয়ে গেছে, তার মোমেন্ট ক্যাপাসিটি এইভাবে আমরা বের করতে পারি। তো সহজ আছে না? প্রথমে কি বাইর করবেন? র বাইর করবেন, র ম্যাক্স বাইর করবেন, কম্পেয়ার করবেন র বড় না র ম্যাক্স বড়। র ম্যাক্স হচ্ছে সে এই সাইজ অনুসারে কতটুকু স্টিলকে ম্যাক্সিমাম ধরে রাখতে পারে, আর রটা হচ্ছে বর্তমানে কত পার্সেন্টেজ স্টিল দেওয়া আছে। যেহেতু তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে বর্তমানে বেশি পার্সেন্টেজ অফ স্টিল দেওয়া আছে, এর মানে কি? এর মানে রড বেশি দেওয়া আছে তার ক্যাপাসিটির তুলনায় রড বেশি দিলে এটা ওভার রিইনফোর্স বিম এবং ডাবলি। তারপরে একটা সিম্পল সূত্র লেখে আপনি অঙ্ক করে ফেলবেন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এটা তো গেল একটা বিমের অলরেডি কনস্ট্রাক্ট করা আছে, আপনি চেক দিয়ে দেখলেন যে রড টড ঠিক আছে কিনা। এখন আমরা অরিজিনাল অঙ্কে চলে আসি। অরিজিনাল অঙ্কটা হচ্ছে আমাদের আচ্ছা, এটা নেক্সট দিন দেখবো, এতটুকু পর্যন্ত আজকে থাক। আমি আপনাদের গ্রুপে হচ্ছে এটা টোটালটা আপলোড করে দিচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে এটার অর্ধেকটা, এই সিম্পল একটা অঙ্ক, এটা আগামীকালকে দেখবো। আগামীকালকে দেখে তারপর হচ্ছে অন্যান্য অঙ্কগুলো দেখবো আর কি। ধন্যবাদ আপনাদের। স্যার। আদাব।